আচ্ছা, আমরা উৎপাদন চ্যাপ্টারটা পড়ছিলাম। উৎপাদন চ্যাপ্টারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করেছি, যার মধ্যে পরিবর্তনীয় অনুপাত বিধি এই বিষয়টা আমরা আগের ক্লাসে পড়েছি বা আগের ক্লাসে জেনেছি, ছবিও এঁকেছি এবং ভালোভাবে বোঝার চেষ্টা করেছি যে পরিবর্তনশীল অনুপাত বিধিটা আসলে কি। কিন্তু আমরা বলেছিলাম কেবল স্বল্পকাল নয়, দীর্ঘকালের ক্ষেত্রেও কিন্তু উৎপাদন ব্যবস্থার পরিবর্তন হতে পারে। তার আগে আমরা কি বলেছিলাম, দীর্ঘকাল বিষয়টা কি। আমরা স্বল্পকালের যে উৎপাদন ব্যবস্থার পরিবর্তনশীলতা দেখেছি তাকে কি বলেছি, পরিবর্তনশীল উৎপাদন বিধি, তাই তো। কিন্তু আমরা এটাও ঠিক, যেমন পরিবর্তনশীল উৎপাদন বিধি হতে পারে তেমনি দীর্ঘকালেও কিন্তু ল অফ রিটার্নস টু স্কেল বলে একটা কথা আছে। আয়তনজনিত ল অফ রিটার্ন টু স্কেল, অর্থাৎ মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মটা কি। তাহলে কি আজকের যে আলোচনাটা করব মূলত সেটা হচ্ছে কি, মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম, বা ইংলিশে এটাকে বলবো ল অফ, কি বললাম, ল অফ রিটার্ন টু স্কেল, রিটার্ন টু স্কেল। খুব সোজা বিষয় এটা। প্রথম এই ধারণাটা আলোচনা করতে গেলে যে বিষয়টা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই ধারণাটা মূলত দীর্ঘকালে হয়। কোন কালে? দীর্ঘকাল। তাহলে দীর্ঘকাল মানে আমরা ইংলিশে কি জানি, শর্ট রান আর লং রান। শর্ট রান না লং রান দীর্ঘকাল? লং রান। তাহলে লং রানে কি ঘটনা ঘটে আমরা শিখেছি, বলো? পরিবর্তন হবে। তাহলে উৎপাদনের সবকটি উপকরণ পরিবর্তন হবে। কিন্তু আগেরটায় আমরা কি দেখেছিলাম, একটা উপকরণকে স্থির রেখে আরেকটার পরিবর্তন করছিলাম। তাহলে এই যে মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম, এইটা কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে যেহেতু হচ্ছে, এখানে আর কোনো উপকরণ স্থির থাকবে না। এখানে স্থির এবং পরিবর্তনশীল উভয় উপাদানই পরিবর্তন হয়ে যাবে। মানে আমি কি উদাহরণ দিয়েছিলাম, 10 জন ছাত্রকে আমি বসাতে পারি, যতক্ষণ পর্যন্ত 20 জন আসছে বসাতে পারছি না ততক্ষণ স্বল্পকাল ছিল। বাট যখনই আমি 20 জনকে বসিয়ে দিতে পারবো, অর্থাৎ আয়তনের পরিবর্তন করে ফেলতে পারবো, তখন সেটা আর কিন্তু স্বল্পকাল থাকবে না, সেটা হয়ে যাবে দীর্ঘকাল। এবং উৎপাদনের যে মাত্রা বৃদ্ধির প্রতিদান বলছি সেটা কেবলমাত্র দীর্ঘকালের ক্ষেত্রেই প্রযোজ্য, নট স্বল্পকাল। আচ্ছা, এইবার এই মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মটা কি, এখানে যে বিষয়টা বলছে সেটা কি না, উৎপাদনের আয়তন আমরা যে হারে পরিবর্তন করছি, উৎপাদন হয় তার থেকে বেশি হারে পরিবর্তন হতে পারে, তার থেকে কম হারে পরিবর্তন হতে পারে, বা তার সঙ্গে সমান হারে পরিবর্তন হতে পারে। তাহলে এই যে উৎপাদনের আয়তনের পরিবর্তনের ফলে উৎপাদনের কতটা পরিবর্তন হচ্ছে, কতটা পরিবর্তন যতটা গুরুত্বপূর্ণ বিষয়, তার থেকে বেশি হচ্ছে যে হারে পরিবর্তন হচ্ছে। হার মানে কি? হার মানে কি আমরা জানি যে এর পরিবর্তন কতটা হলে ওর পরিবর্তন কতটা হচ্ছে। আমরা কোথায় হার কথাটা পড়েছিলাম মনে আছে? স্থিতিস্থাপকতা যখন পড়িয়েছিলাম তখন কি বলতাম, যে এর 1% পরিবর্তন হলে ওর কতটা পরিবর্তন হচ্ছে। ঠিক সেই ধারণাটা, অর্থাৎ হার মানে কতটা পরিবর্তন হচ্ছে তার ফলে এদিকের কতটা পরিবর্তন হচ্ছে, সেইটাকে আমরা বলবো কি, মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম বা মাত্রা বৃদ্ধির প্রতিদান। ইংলিশে বলবো ল অফ রিটার্ন টু স্কেল। এর 3টে ভাগ। কি কি ভাগ না, 1 নম্বরে আছে ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধির প্রতিদান। এটাকে কি বলি, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। ইংলিশে কি বলবো, ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। ওকে, রিটার্ন টু স্কেল এইখানে লিখি। সেকেন্ড হচ্ছে সমহার প্রতিদানের নিয়ম বা সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান। 3 নম্বরে আসছে ক্রমহ্রাসমান।
ক্রমহ্রাসমান বিধি। তাহলে এই তিনটে নিয়েই কিন্তু আমাদের মাত্রা বৃদ্ধির প্রতিদান। ওকে, খুব সোজা, এটা কেবলমাত্র একটা ধারণা মাথায় রাখলেই পুরোটা পারবে। তাহলে আমরা উৎপাদন করতে গেলে কি কি লাগে? উপকরণ লাগে। তাহলে ল্যান্ড লেবার ক্যাপিটালকে উপকরণ বলি। তাহলে সেই উপকরণকে আমরা কতটা চেঞ্জ করছি, কি হারে চেঞ্জ করছি, তার ফলে উৎপাদনের কি হারে পরিবর্তন হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে এই তিনটে বিষয়। প্রথম আমরা বলছি ক্রমবর্ধমান উৎপাদন বিধি। তাহলে এই ক্রমবর্ধমান উৎপাদন বিধি এর মধ্যে কি বিষয়টা আছে না, আমরা উপকরণকে যে হারে বাড়াচ্ছি, উৎপাদন যদি তার থেকে বেশি হারে বাড়ে। আবার ভালো করে বোঝো, উপকরণকে আমরা যে হারে বাড়াচ্ছি, উৎপাদন যদি তার থেকে বেশি হারে বাড়ে, তাহলে সেই ব্যবস্থাটাকে আমরা বলবো ক্রমবর্ধমান উৎপাদন বিধি। কীরকম? ধরো আমি ধরেই নিচ্ছি, সাপোজ লেবার আছে আর এদিকে আউটপুট বা প্রোডাকশান, বা এটাকে কেউ ধরতে পারি, এখন তো সব পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। ধরা যাক আমি 20 জন লেবার লাগিয়েছিলাম, তারা সবাই মিলে 50 কেজি ধান উৎপাদন করেছে। ওকে, 40 জন লেবার লাগালাম, তারা যদি 130 কেজি ধান উৎপাদন করে, তাহলে এই সিস্টেমটাকেই আমি বলবো ক্রমবর্ধমান উৎপাদন বিধি। এবার বলবেন স্যার আপনি যে হারের কথা বললেন এখানে তো কিছুই বললেন না। আসছি, প্রথমে কত ছিল? 20। তাহলে 20 থেকে 40-এ যাওয়া মানে কগুণ বাড়িয়েছে লেবার? 20 থেকে 40-এ যাচ্ছে, দ্বিগুণ। 20 দুগুণে 40, 20 দুগুণে 40, তাহলে 20 থেকে 40-এ যাচ্ছি, তাহলে এটা কগুণ করেছে? দ্বিগুণ করেছে। তার ফলে উৎপাদন কগুণ হয়েছে? 2-এর বেশি না কম? বেশি, কারণ 50 দুগুণে 100, তাহলে আমার কত আছে? 130। তাহলে নিশ্চয়ই 50 দুগুণে 100 থেকে বেশি 130, তাহলে এই দিকে কতটা চেঞ্জ হয়েছে? দ্বিগুণ। আর এদিকে চেঞ্জটা কত হয়ে গেছে? 2-এর বেশি, 2.5 হতে পারে, 2.2 হতে পারে, যাই হোক না কেন। তার মানে উপকরণ বাড়ছে দ্বিগুণ, কিন্তু উৎপাদন বেড়ে গেছে দ্বিগুণের থেকে বেশি। যদি এটা 100 হতো তখন আলাদা ঘটনা ঘটতো, কিন্তু যেহেতু 130 কেজি হয়েছে, তাহলে আমি কি বলতে পারি? লেবার আমরা দ্বিগুণ করেছি, কিন্তু উৎপাদন বা প্রোডাকশান দ্বিগুণের থেকে বেশি হয়েছে। তাহলে এই ব্যবস্থাটাকে আমরা বলবো কি? ক্রমবর্ধমান উৎপাদন বিধি। ক্লিয়ার? এরপর আসছে সমহার উৎপাদন বিধি। একই কনসেপ্ট, আমরা উপকরণকে যে হারে বাড়াচ্ছি, উৎপাদন যদি ঠিক সেই হারে বাড়ে। আবার বলছি, উপকরণকে যে হারে বাড়াচ্ছি, উৎপাদন যদি ঠিক সেই হারে বাড়ে, তাহলে সেই ব্যবস্থাটাকে আমরা বলবো কি? সমহার প্রতিদান বিধি। কীরকম? ওই রকম একই ধারণা নাও, লেবার ধরো 20 ছিল, এদিকে 50 কেজি ধান উৎপাদন হতো, লেবার 40 নিয়েছি, আমি ধরো 100 কেজি ধান উৎপাদন হতো। তাহলে দেখো এদিকে লেবার কগুণ বাড়িয়েছি? দ্বিগুণ। উৎপাদন কগুণ বেড়েছে? দ্বিগুণ। তাহলে উপকরণ যে হারে বাড়ছে, উৎপাদন সে হারেই বাড়ছে, এও দ্বিগুণ হয়েছে, এও দ্বিগুণ, হ্যাঁ কি না? তাহলে এই ব্যবস্থাটাকে আমরা কি বলবো না? সমহার প্রতিদানের নিয়ম। আরেকটা আছে, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। ক্রমহ্রাসমানটা কি না, উপকরণগুলোকে আমরা যে হারে বাড়াচ্ছি, উৎপাদন যদি তার তুলনায় কম হারে বাড়ে, উপকরণকে যে হারে বাড়াচ্ছি, উৎপাদন যদি তার তুলনায় কম হারে বাড়ে, তাকে আমরা বলবো ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। ঠিক এই ধারণাটাই নিয়ে আসো। ক্রমহ্রাসমানের উদাহরণ ধরো, লেবার তুমি 20 জন লাগিয়েছিলে, আউটপুট হয়েছিল ধরো 50 কেজি, এখন লেবার 40 করেছো, উৎপাদন হচ্ছে 60 কেজি। ওকে ওকে, তাহলে লেবার কগুণ করেছো? এইটা কগুণ বেড়েছে? নিশ্চয়ই 2-এর থেকে কম। 2 হলে কি হতো? 100 কেজি হতো। তাহলে 60 মানে ধরো 1.1 কেজি। তাহলে এ বেড়ে গেছে দ্বিগুণ, এ বেড়েছে 1.1। তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা কি বলবো? ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। তাহলে যে কোনো অর্থনীতিতে উৎপাদন ব্যবস্থা যেখানেই চলে, সেখানে এই 3টে বিধিই তুমি কিন্তু দেখতে পাবে। কি বিধি? ক্রমবর্ধমান, সমহার এবং ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। ছবিটা কেমন হবে? দেখো ছবিটা কীরকম হবে একটু ভালো করে বুঝে নাও। ছবিটা হবে এইরকম।
কেন? এইদিকে কি লাগাচ্ছি? ধরো এইদিকে লেবার লাগাচ্ছি, হ্যাঁ, এদিকে আউটপুট হচ্ছে, তাহলে দেখো আউটপুটটা প্রথমে যতটা লেবার লাগিয়েছি আউটপুট তার থেকে বেশি হচ্ছিল, কিন্তু এইখানে এসে দেখো সব দূরত্বগুলো সমান হয়ে যাচ্ছে। তাহলে সমহার কতদূর পর্যন্ত? কতদূর পর্যন্ত? এই পর্যন্ত। এরপরে দেখো যতটা উপকরণ লাগাচ্ছে তার তুলনায় উৎপাদন কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এই প্রথম পর্যায়টাকে আমরা বলবো কি? ক্রমবর্ধমান। এই যে প্রথম পর্যায় মানে এইখান থেকে এই পর্যন্ত, এইটাকে বলবো সমহার, আর এইটাকে বলবো ক্রমহ্রাস। তাহলে এই ব্যবস্থায় কিন্তু দুটো উপকরণেরই চেঞ্জ হচ্ছে। তাহলে সেই বিষয়টাকে কিভাবে তাহলে এই পার্টটাকে আমরা কি বলছি? ইনক্রিজিং রিটার্ন টু স্কেল, মানে যতটা উপকরণ যে হারে বাড়াচ্ছি তার থেকে উৎপাদন বেশি হারে বাড়ছে। তারপরে কি হচ্ছে না, উপকরণ যে হারে বাড়াচ্ছি উৎপাদনও সেই হারে বাড়ছে। তারপরে কি হচ্ছে না, উপকরণ যে হারে বাড়াচ্ছি উৎপাদন তার তুলনায় কম হারে বাড়ছে। দেখো জমির ক্ষেত্রে কিন্তু এইটা দেখতে পাবে, জমি যখন প্রথম চাষ করে তার উর্বরতা শক্তি বেশি থাকে, তখন যে লেবার লাগাচ্ছ, লেবার লাগালে কি হবে? উৎপাদন বাড়ছে, কারণ জমির উর্বরতা আছে বলে। তারপরে কি হচ্ছে না, অনেক দিন ধরে ওই জমিটা চাষ হয়ে গেছে, এখনও উর্বর আছে, উর্বরতা কমেছে বাট এখনও উর্বর আছে, তখন কি হচ্ছে না, যেরকম লেবার লাগাচ্ছ বা ক্যাপিটাল লাগাচ্ছ ঠিক সেই হারেই উৎপাদন হতে পারে। আর লাস্ট পর্যায়ে কি হচ্ছে, তুমি প্রচুর দিন জমি চাষ করে ফেলেছো, তাতে আর সার টার নেই বা মাঠের উর্বরতা শক্তি একদম কমে গেছে, তুমি অনেক অনেক করে উপকরণ লাগাচ্ছ, অনেক অনেক করে সার দিচ্ছ, অনেক অনেক করে লেবারকে কাজে লাগাচ্ছ, অনেক মেশিন মাঠে নামিয়ে দিয়েছো, বাট উৎপাদন সেই হারে বাড়ছে। তাহলে এই ব্যবস্থাটাকেই আমরা বলবো ল অফ রিটার্ন টু স্কেল, এবং কিভাবে হচ্ছে ছবিটাও আমি দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এই ব্যবস্থাটাকেই বলছি মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম।